আইএমএফ ঋণের অর্থ ছাড়লে দুশ্চিন্তা, রোডম্যাপ আর স্পষ্ট প্রতিশ্রুতি চায় সংস্থাটি। আর্থিক খাতে সংস্কার প্রয়োজন মত বিশ্লেষকদের। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তার। গোপনে বিক্রির অভিযোগে নাটোরের লরি ম্যানেজারকে জরিমানা। ইরান পাকিস্তান চুক্তি, হরমুজ দিয়ে পাকিস্তানের 20টি জাহাজ পারাপারে অনুমোদন দিয়েছে ইরান। প্রতিদিন দেশটির 2টি জাহাজ যাতায়াত করতে পারবে। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় আইএমএফ। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে খুব দ্রুত সময়ের মধ্যে রোড ম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয়ে আলোচনা করা হবে। বিশ্লেষকরা বলছেন যে আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, জ্বালানি সংকট সমাধানে আর্থিক সহায়তা দরকার, স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। রিফর্মের ব্যাপারে একটা রোড ম্যাপ ওনারা চেয়েছেন, বলেছেন সেটা একেবারে লিখিত আকারে আর কি, প্রস্তাবনাটা যে তারা কি করতে চাচ্ছি আমাদের থেকে তাদেরকে জানানো বিষয়। রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের 2টি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। নতুন সরকারের সঙ্গে শুরু হয়েছে আলোচনা, শর্ত নিয়ে চলছে বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সময়কালে যে ধরনের সংস্কারের গতি পাওয়া উচিত ছিল সেইভাবে আসলে সব ক্ষেত্রে আমরা সেভাবে দেখতে পাইনি। যেমন এনবিআর এর রিফর্মের ক্ষেত্রে মধ্যবর্তী পর্যায়ে গিয়ে থমকে গিয়েছিল। ব্যাংকিং খাতের রিফর্মও একটা পর্যায়ে গিয়ে আসলে এগোয়নি। মূল্যস্ফীতিও আসলে প্রত্যাশা মাফিক আসলে কমানো যায়নি। এছাড়া সাবসিডি বা ভর্তুকির ক্ষেত্রে বিদ্যুৎ খাত থেকে যেভাবে সরিয়ে আনার কথা ছিল সেভাবে সরকার আসলে সরে আসেননি। জ্বালানি তেলের সংকট কাটাতে মজুদ বৃদ্ধির বিকল্প নেই, সেক্ষেত্রে দরকার অর্থায়ন। আইএমএফ যদি দ্রুততর সময়কালে স্বল্প সুদে স্বল্পমেয়াদী কিছু ঋণের ব্যবস্থা করতে পারে জ্বালানি আমদানির জন্য, সেটা বরঞ্চ আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষে এই ধরনের একটা নতুন রোডম্যাপ দেওয়া সম্ভব এবং আগামী বাজেটেও তার কিছু কিছু বিষয়কে রিফ্লেকশন করা ও প্রতিফলন করাটাও সম্ভব তার জন্য। এপ্রিলে ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকে ঋণের অর্থ ছাড় এবং নতুন অর্থায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক এবং যানবাহন মালিকদের মাঝে। রাতেই তেলের মজুদ শেষ হয়ে যাওয়াতে রোববার সকাল থেকে বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো। কুড়িল এবং খিলক্ষেত সহ বিভিন্ন এলাকাতে পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন চালকেরা। একাধিক পাম্প ঘুরেও তেল না পাওয়াতে বিপাকে পড়েছেন পরিবহন চালকেরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে সকাল 7টা থেকে ডিপো খোলার কথা থাকলেও সরবরাহ স্বাভাবিক হতে দেরি হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে দুপুরের দিকে তেলের গাড়ি পৌঁছালে পুনরায় চালু হবে কার্যক্রম। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে এবং ভোক্তাদের সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময় তাদের পাওয়া যায়নি। সকাল 10টার পর মাঠে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা তাদের। বাসা থেকে বেরোইছি, 5-7টা পাম্প ঘুরে আসলাম, কোথায় তেল পাচ্ছি না। এখানে এসে জিজ্ঞাসা করলাম যে ভাই তেল দিচ্ছেন, বলতেছে আসলে তারপরে দেব। ডিফেন্সে গিয়েছিলাম, তো ওখানে বলছে যে 12টার পর। তো এখানে আসলাম, এখন বলছে যে স্টকে নাই, স্টক আউট। বর্তমানে পাম্পে তেল নাই, আমাদের গাড়ি সাইড হয় 3 গাড়ি কিন্তু দেয় 1 গাড়ি।
তো সেক্ষেত্রে আমরা পাবলিককে কিভাবে সার্ভিস দেব? দর্শক, এই মুহূর্তে এনবিআরে অনুষ্ঠিত হচ্ছে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সাথে মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী। তিনি কথা বলছেন, আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। নিশ্চিত করেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটার কথা না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মনে করি রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতিমালার ক্ষেত্রে যে বিভাজন করা হয়েছে সেটি যুক্তিসঙ্গত। আমরা দেখব যে এই পদ্ধতি সম্পর্কে আমরা অতীতে কতকগুলো মতামত দিয়েছিলাম এবং এইগুলো আমরা দেখে নিশ্চিত হয়ে সেই অনুযায়ী আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নেব। আমি আমার দেশ থেকে বলছিলাম, আমার নাম কাউসার। আপনি যেটা বলছেন ট্যাক্স জিডিপি রেশিও, এটা হচ্ছে লোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অলমোস্ট। হ্যাঁ, এবং আমার কাছে যেটা বলছে আমরা এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু আমরা লোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমি যেটা দেখেছি 2022-23 আমি গতকালকে দেখলাম মাত্র 25 পয়সা আমাদের অ্যানুয়াল ইনভেস্টমেন্ট টু কালেক্ট দ্য 100 টাকা। এবং এটা মনে হয় যে আমি যেটা দেখলাম যে আরো যে সমস্ত মিড ইনকাম লেভেলের কান্ট্রি আছে সেখানে দেখা যায় 50, মানে আমরা যদি হিসাব করি টাকায় যদি কনভার্ট করি সেটা 51 টাকা পর্যন্ত খরচ হয়। তাহলে এই যে লো ইনভেস্টমেন্ট এবং লো রিটার্ন, আমার মনে হয় এখানে আমাদের মধ্যে নজর দেওয়ার ব্যাপারটা আমার মনে আছে। সেই ব্যাপারে আপনার আমরা যেটা জাতীয় রাজস্ব বোর্ডে যে কাজটি করছি সেটি হচ্ছে যে 3টি টাস্কফোর্স দিন রাত কাজ করছে। 1, 2 নম্বর হচ্ছে বিষয়গুলোকে আমরা নির্দেশিত করেছি যে কোথায় কোথা থেকে কোন স্থান থেকে বা কোন উৎস থেকে করগুলো বাড়বে, মানে করের হার বাড়বে না কিন্তু বারবার আমরা, কারণ ফটো কার্ডের দুনিয়া, তো ফটো আপনার কর বাড়ানো হবে এবং সেটা পরিচয় পাবেন কিভাবে? আমাদের 4 মাস অপেক্ষা করতে হবে বৃক্ষ তোমার পরিচয় ফলেতে। সো আমরা যেটা বলছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা প্রতি 3টি শুধু টাস্ক ফোর্সই করিনি, আমরা প্রতি মাসে ড্যাশবোর্ড করেছি। বুঝতে পারছেন যে ড্যাশবোর্ডে দেখা যাবে যে কিভাবে আপনার এই করবেন এবং আপনার রিয়েল টাইম ডাটা পাবেন। দর্শক, কথা বলছেন অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা। আমরা শুনছিলাম তার বক্তব্যটি। আমরা দর্শক আবারও চলে যাচ্ছি জ্বালানি তেল সরবরাহের খবরাখবর নিতে। জ্বালানি তেল সরবরাহের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তিনি আছেন এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকাতে একটি পাম্পে। আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই। শান্ত, রোববার সকাল থেকে তো আসলে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে এবং দুপুরের পর থেকে গাড়ি আসার কথা, তারপর থেকে কিন্তু সরবরাহ স্বাভাবিক হবার কথা। কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন? আরেকটি বিষয়, যে সরকার নিয়োজিত কর্মকর্তা যারা আছেন তাদের কি আসলে দেখতে পাচ্ছেন কিনা? স্মৃতি, আমি এই মুহূর্তে পরিবাগে আছি এবং পরিবাগের যেই কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে তার ভিতরে 2টিতে আমরা দেখছি যে তেল দেয়া হচ্ছে এবং এই মুহূর্তে এখানে গাড়ির যে চাপ সেটি যে অসহনীয় বা অতিরিক্ত সেটা বলবো না। এই মুহূর্তে গাড়ি বা বাইকের চাপ, মোটরসাইকেলের চাপ কিছুটা কম এবং তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন। এবং এখানে মোটরসাইকেলের জন্য 5 লিটার, প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং মাইক্রোবাস বা জিপের জন্য অকটেল বা পেট্রোল 20 থেকে 25 লিটার করে দেয়া হচ্ছে। এখানে বলতে হবে যে সরকারি কর্মকর্তা বা ট্যাগ কর্মকর্তা যিনি এখানে নিয়োজিত হওয়ার কথা, তিনি এরকম কর্মকর্তাই কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন এই পেট্রোল পাম্পের, তারাও কিন্তু বলছেন যে না, এমন কেউ এখন পর্যন্ত আসেননি। যদিও আমরা জেনেছি যে আজকে থেকেই তাদের তদারকি করার কথা এবং কি পরিমাণ মজুদ রয়েছে, কি পরিমাণ সরবরাহ রয়েছে, কি পরিমাণ বিতরণ করা হচ্ছে সেটি তারা নির্ধারণ করবেন অথবা পরীক্ষা করবেন যে সব ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, ভোক্তা পর্যায়ে ঠিকভাবে জ্বালানি তেল দেয়া হচ্ছে কিনা সেটি তারা নিশ্চিত করবেন। যদিও এখন পর্যন্ত বলতে হবে যে শহরের অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে অথবা জ্বালানি তেল নেই, এরকম একটা স্টিকার দেয়া রয়েছে। যে কয়েকটিতে রাখা হয়েছে বা তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একটা ভিড় পরিলক্ষিত হচ্ছে, যদিও দুপুরের এই সময়টিতে গাড়ির চাপ অনেকটাই কম। স্মৃতি। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। পাম্পগুলোর তেল জটিলতায় প্যাচে পড়ে চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা। ঢাকায় প্রবেশ এবং ছেড়ে আসা বাসগুলো নষ্ট হচ্ছে
অনেকটা সময়। এতে বাসের শিডিউলে যেমন প্রভাব পড়ছে, ঠিক তেমনি গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত আরও 2 থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। অন্যদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেল চালকদের ভোগান্তিও আকাশ ছোঁয়া। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে পরিমাণ জ্বালানি ডিপো থেকে দেওয়া হয় তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়। সকাল ৮টা, রাজধানীর অন্যতম প্রবেশমুখ মাতোয়াইলের একটি তেল পাম্পের দৃশ্য এটি। ঢাকায় যেসব যাত্রীবাহী বাস ঢুকছে তারা নেবে জ্বালানি, তবে এই তেল নিয়েই যত তেলেশমতি। 400 যাত্রী নামাইছি, নামাই দিয়ে এই থেকে আইতে 4টে পাম্প পরে 4টাতে গেছি, মানে কোনো তেল দেয় না। কালকে তো তেল লইতেই পারে নাই, পুরো পাম্প বন্ধ। কালকা তেলের জন্য সকাল 8টা থেকে বিকেল 2টা, দুপুর 2টা পর্যন্ত তেল পাইনি। ঢাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া বাসগুলোর তেলের পাম্পে এমন দীর্ঘ অপেক্ষা লেগে থাকে সকাল বিকাল। সকালে গন্তব্য ছেড়ে যাওয়া বাসগুলোর পাম্পে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। তার ওপর চাহিদা মতো সব পাম্পে তেল দেয়া হচ্ছে না অভিযোগ চালকদের। জ্বালানি নিতে দীর্ঘ লাইন আর কর্মঘণ্টার অপচয়ে অতিষ্ঠ যাত্রীরাও। 8টার আগে আসলে আমরা ঢাকার ভিতরে ঢুকে গেছি, কিন্তু এই তেল নিতে গিয়ে আরও 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এখানে তেলের জন্য যেহেতু যাত্রা বিরতি, অফিস টাইম নির্দিষ্ট সময়ে যেতে পারবো কিনা একটা মনের মধ্যে টেনশন আছে। তেলের জন্য গাড়ি লেট করে আসছে, তারপরে বাচ্চা নিয়ে রাস্তায় ফুটপাতে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। যাদের ছোট বাচ্চা আছে ওদের নিয়ে আর রাস্তার পাশে বসে থাকা। তেল পাম্পে যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বাসগুলো, তখন কাউন্টারে বসে বাস পৌঁছানোর অপেক্ষায় কর্তৃপক্ষ। জ্বালানি নিতে অতিরিক্ত সময় লাগায় এর প্রভাব পড়ছে বাসের শিডিউলে। তবে নিজস্ব নির্ধারিত পাম্প আছে যেসব পরিবহনের, তারা বলছেন কিছুটা স্বস্তির কথা। মোটামুটি পাচ্ছি তো, আমাদের কোনো সমস্যা নেই, সংকট না। কিন্তু লোকাল গাড়িগুলোর বিভিন্ন রকম কথা শুনতেছি যে এদের সংকট। যখন গাড়িটা কক্সবাজার যাচ্ছে বা চিটাগাং যাচ্ছে, দেখা গেল 4 ঘন্টা 5 ঘন্টার গাড়ি, সেখানে 6.5 ঘন্টা 6 ঘন্টা লাগতেছে। প্রত্যেকটা গাড়ি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লেট, যাত্রীরা অনেক ভোগান্তি হইতেছে। এদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেলগুলোর বিড়ম্বনা চরমে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি নিয়ে লাইনেও সীমাহীন অপেক্ষা। তবুও তেল পাবেন কিনা তা নিয়ে থাকে অনিশ্চয়তা। 19টা কিলো গাড়িটা ঢাকায় আছে, 1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি রাইলে। ও এখন বলতেছে তেল দিবেন, আগে বললো তো আমরা দাঁড়াইতাম না। কয়েকজন তেল নিল, দেখলাম 1200, 1000, 900 সবাইকে দিতে। আমি বললাম যে সবাই তো এইভাবে নিলে পাবে না। 2 দিন আগে আনা ছিল, 2 দিন ধরে বেচতে শেষের দিকে আসছে। এখন যতটুকু ছিল আমি অতটুকুই সবাই দিয়ে দিচ্ছি। পাম্পে তেলও আসছে অপর্যাপ্ত, শেষ হচ্ছে দ্রুত। এ নিয়ে ফিলিং স্টেশনগুলোয় উত্তেজনা আর অনিশ্চয়তার চিত্র এখন প্রতিনিয়ত। প্রতিটি তেল পাম্পে এখন ঠিক একই রকম পরিস্থিতি। উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা, অনিশ্চয়তা এবং একই সঙ্গে মানুষের ভোগান্তি। জ্বালানি তেল নিয়ে এই সংকট কাটুক অতি দ্রুত, সেই দাবি প্রত্যেকের। একই সঙ্গে একটি সুনির্দিষ্ট নীতি এবং সমস্যাগুলো সমাধানের একটি সুনির্দিষ্ট পন্থা উন্মোচন হোক জাতির সামনে, সেই দাবিও মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগে গোপনে তেল বিক্রির অভিযোগে লরি ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রশাসনের নিয়মিত অভিযানে ধরা পড়ে এই কারসাজি। ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানিয়েছেন যে সিংড়ার 4টি পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন তিনি। এই সময় স্থানীয় জামতলী বাজারের আখি ফিলিং স্টেশনে বরাদ্দ অনুযায়ী তেলের পরিমাণে অসঙ্গতি ধরা পড়ে। পাম্পটির জন্য বরাদ্দ ছিল 4,500 লিটার পেট্রোল এবং সমপরিমাণ ডিজেল, কিন্তু সেখানে 3,000 লিটার পেট্রোল এবং 4,000 লিটার ডিজেল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে লরির চালক এবং ম্যানেজার জানিয়েছেন যে সিংড়ায় পৌঁছানোর আগেই বগুড়ার নন্দীগ্রামে 2,000 লিটার তেল অবৈধভাবে বিক্রি করে দেয় তারা। এই ঘটনায় লরি ম্যানেজার আবু সাইদকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। 4,500 করে 9,000 লিটার ডিজেল এবং পেট্রোল পেলেও তারা আসার পথে অবৈধভাবে আমাদের বগুড়ার নন্দীগ্রামে 1,500 লিটার পেট্রোল এবং 500 লিটার ডিজেল বিক্রি করে। তো তারই ফলশ্রুতিতে আমরা তাদেরকে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোডের আওতায় আনি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে 50,000 টাকা জরিমানা করা হয়।
দর্শক এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল থেকে কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি এবং সেই ধারাবাহিকতা আজকে সারাদিন ধরেই বজায় ছিল এবং আজকে দিন শেষেও আমরা দেখতে পাচ্ছি ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক যেটি সেটি কিন্তু আজকে 44 পয়েন্টেরও বেশি কমেছে এবং এই সূচকটি অবস্থান করছে 5272 পয়েন্টে। অন্য দুটি সূচকও যথারীতি কমে গেছে। ডিএসএ সূচক সেটিও 7 পয়েন্টের মতো কমে 1066 পয়েন্টে রয়েছে। ডিএস 30 সূচক যেটি সেটি 1998 পয়েন্টে অবস্থান করছে 21 পয়েন্টের মতো কমে। আজকে টোটাল ট্রেড করেছে ঢাকার শেয়ার বাজার 646 কোটি 42 লাখ টাকা শেয়ার এবং আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ঢাকার শেয়ার বাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। 250টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল কমেছে ঢাকার শেয়ার বাজারে এবং আজকে 114টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 10 আছে কি অবস্থা। আজকে একমি পেস্টিসাইডস এটি কিন্তু সকাল থেকে প্রথম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটিকে এবং 23 কোটি এবং এই কোম্পানিটি কিন্তু আজকে টোটাল ট্রেড করেছে 23 কোটি 22 লাখ টাকার মতো এবং এই কোম্পানিটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে 18 থেকে 20 টাকার মতো ট্রেড হয়েছে। লাস্ট প্রাইস ছিল 20 টাকা 30 পয়সা। অরিয়ন ইনফিউশন এটি দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 23 কোটি টাকার মতো টোটাল ট্রেড করে 341 থেকে 362 টাকার মধ্যে ট্রেড হয়েছে এই কোম্পানিটি এবং 343 টাকা লাস্ট প্রাইস ছিল এই কোম্পানিটি। বিডি থাইফুড এটি তৃতীয় অবস্থানে আছে 17 কোটি 32 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এবং এই কোম্পানিটি আজকে কিন্তু সকাল থেকেই 17 থেকে 18 টাকার মতো ট্রেড হয়েছে 18 টাকা 80 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। চট্টগ্রাম শেয়ার বাজারে একটু ঘুরে আসতে চাই, সেখানেও কিন্তু আমরা আজকে সকাল থেকে নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি 112 পয়েন্টের মতো আজকে টোটাল কমেছে এবং 14,802 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসিতে 32 কোটি 31 লাখ টাকার মতো এবং টোটাল ট্রেড হয়ে গেছে আজকে সিএসসিতে 199টি প্রতিষ্ঠানের মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 98টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে সিএসসিতে, 82টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 19টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও অন্তত 20টি জ্বালানিবাহী জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। শনিবার এই তথ্য নিশ্চিত করে সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি পোস্ট করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি জানিয়েছেন যে ইরানের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, যার আওতায় প্রণালী দিয়ে দৈনিক 2টি করে পাকিস্তানের জাহাজ যাতায়াত করতে পারবে। চলমান সংকটে ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগৌছির পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে বলেছেন যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে একটি গঠনমূলক এবং ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে এই চুক্তি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।